জীবনে এমন অনেক মানুষজনের সাথেই হয়তো আপনাদের পরিচয় আছে, যারা আপনার সামনে হয়তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন। কিন্তু আপনারই পেছনে আপনার সাফল্য দেখে হয়তো হিংসার বশবর্তী হয়ে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করে থাকে। ঠিক যেমনটি হয়েছে খড়গপুরে থাকা প্রিয়াঙ্কা নামের একটি মেয়ের পরিবারের সাথে। যেখানে সম্পর্কে তার নিজেরই জেঠিমা তাদের সম্পত্তি হাতানোর লোভে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করে। এবং ওনার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য প্রিয়াঙ্কার পরিবার শ্রীদীপ বাবুর দ্বারস্থ হন। তো বলে রাখি, শ্রীদীপ বাবু একজন তন্ত্রসাধক এবং আপনাদের যে কোনো স্পিরিচুয়াল ব্যাপারে সাহায্যের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনাকে যোগাযোগ করতে হলে উপরে স্ক্রিনে আসা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন ওনার সাথে। আর আজকের ঘটনাটি ওনার মুখ থেকেই শুনুন। এই ঘটনাটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনারা এখনো আমার ওয়েবসাইটে ভিজিট না করে থাকলে চটপট গিয়ে ভিজিট করে ফেলুন। উপরে স্ক্রিনে আমার ওয়েবসাইটের নাম দেওয়া আছে। তো আর দেরি করছি না, চটপট হেডফোন পরে ফেলুন। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি অডিও ইন্টারভিউ। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ, সেলিম বাবু কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। ভালো আছো? এই চলে যাচ্ছে। আপনার সাথে কালকেই বোধহয় কথা হচ্ছিল ফেসবুকে। তো এবং হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে আলাপটা আমার একদমই নতুন এবং আমি জানতে পারলাম আপনি আমার কর্মসূত্রে অনেক প্রজাতীয় সাধনার সাথে জড়িত আছেন। আপনি যেটা বলছিলেন কালকে যে কথায় কথায় যে আপনার একটা ক্লায়েন্ট ছিল এবং তাদের সূত্র ধরে আপনি জানতে পারেন যে তাদের লাইফে এমন কিছু ভয়ানক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাকে নিজেকে অনেকটা ডিস্টার্ব করে দিয়েছিল যখন কাজটা সমাধান করতে গেছিলেন। আজকে যদি আমাদেরকে একটু ডিটেলসে জানান। এই ঘটনাটি ঘটেছিল আমার বর্তমান, আজ এখন তো 2025 সাল চলছে। হুম। 2024-এর ঠিক সেপ্টেম্বরটা যাওয়ার পর, মানে অক্টোবরে তো গত বছর পুজো হয়েছে, দুর্গাপুজো। হুম। 2024-এ যখন দুর্গাপুজোটা শেষ হলো আর কি, সেই সময় হালকা একটা শীত শীত আমেজ ছিল। আমাদের কলকাতায় অতটা হয়তো সেরকম ভাবে ঠান্ডা সেই সময় পড়ে না। কিন্তু যেমন মেদিনীপুর সাইড বা একটু ভিলেজ সাইড যেগুলোতে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে যায় সেই সময়। হ্যাঁ। এই সময়কারই ঘটনা এটা। আমার কাছে ফোন এসেছিল এক সময়, তারাও ফেসবুক থেকে বা আমার সোনার বাংলা চ্যানেল দেখে এরকম কিছু একটা দেখে আমার নাম্বার তারা কালেক্ট করেছিল। কালেক্ট করাতে আমাকে ফোন করে জানায় যে তার বাড়িতে বিভিন্ন রকম উপদ্রব হচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন রকম নেগেটিভ এন্টিটি দ্বারা বুঝতে পারছে যে তাদের সঙ্গে কিছু নেগেটিভ জিনিস ঘটছে বা নেগেটিভ কিছু স্থল সেই বাড়িতে ঘোরাফেরা করছে, এরকম তারা বুঝতে পারছে বা ফিল করতে পারছে। প্রথমত আমি এরকম কথা বা কল শোনার পর তাদেরকে বললাম যে দেখুন, বাড়ির বিষয়ে যদি কোনো রকম সমস্যা বা কেউ কিছু করা বা না করা অবস্থাতেও যদি কোনো শক্তি বাড়িতে এসে থাকে, তাহলে যতক্ষণ না বাড়িতে গিয়ে সেই জায়গাটাকে অ্যানালিসিস করা যায় বা সেই জায়গাটা যতক্ষণ না গণনা করে দেখা যায়, সেই সময় কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না কখনো। আমি তাদেরকে ঠিক মতন জানালাম, তারা বললো আপনি অবশ্যই আসুন, পারলে আজকেরই আসুন। বললাম এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না। তো যথারীতি আমি পরের দিন সকালবেলা কলকাতা থেকে রওনা দিলাম। এবং যখন আমি রওনা দিলাম, ব্যাপারটা এতটাই সিরিয়াস ছিল তার বাড়িতে, হ্যাঁ, যে সেই মুহূর্ত থেকে আমি যখন থেকে এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, আমার ড্রাইভার যে ছিল ড্রাইভ করে নিয়ে যাচ্ছে খড়গপুর, যথারীতি 2-3 বার দাঁড়াতে হবে। এবার সেরকম ব্যাপারগুলি আমরা তো গাড়িতে বিভিন্ন প্রোটেকশন দিয়ে এমনি যাই, কোনো জায়গায় গেলে বা আমাদের সঙ্গে যে প্রোটেকশন ব্যাপারটা থাকে সেগুলো আমরা অবশ্যই করে নিয়ে যাই। তাতে করে আমাদের নেগেটিভিটিটা অতটা প্রভাব আমাদের উপর বিস্তার করতে পারে। কিন্তু আমরা যখন সেই মুহূর্ত থেকে যখন থেকে বেরোচ্ছি, আমাদের সঙ্গে যেহেতু আমি যাচ্ছি, আমাকে না পেরে আমার যে ড্রাইভার কাকা, মানে আমি কাকু বলি আর কি, অনেকটাই বয়স্ক, হ্যাঁ, যে যাচ্ছে, তার উপর বিভিন্ন রকম অ্যাটাক আসার চেষ্টা। মানে হঠাৎ করে দেখছে গাড়ি চালাচ্ছে, বললে বিশ্বাস করবে না,
দুপুর টাইম 10টা-11টা, মানে দুপুর না সকাল টাইম 10টা-11টার মধ্যে বেরিয়েছি আমি বাড়ি থেকে। 10টায় বেরিয়েছি সকালবেলা, পুজো পুজো ব্যায়াম ট্যায়াম সেরে। হ্যাঁ, তা যথারীতি যখন সকাল 11টা, সাড়ে 11টা এরকম বাজে, হঠাৎ করে কাকু দেখছে যে তার গাড়ির মধ্যে মানে ড্রাইভ করা অবস্থায় হাতে যেন কোনো নখের আঁচড় পড়লো। এবং সত্যি আমাকে সে দেখালো গাড়িটা থামিয়ে, যে দেখো বাবু আমার হাতে কিরকম একটা নখের আঁচড় পড়লো। আমি দেখলাম যে নখের আঁচড়, তাকে যথারীতি জল পড়াবো আমার সঙ্গে যেগুলো থাকে সেরকম কিছু প্রোটেকশন দিলাম। আবার গেল কিছুটা দূরে, ঠিক যখন আমাদের ওই যেখানে আর কি জায়গাটার নাম আমার সম্ভবত একটু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, যেখানে দীঘা ঠিঘা গেলে বাসগুলো দাঁড়ায় না, কোলাঘাট দীঘা বাসগুলি যেগুলো কোলাঘাটে যে ধাবা ঠাবা দাঁড়ায় আর কি, ওখানে টিফিন করার জন্য দাঁড়াল দুবার। ঠিক দাঁড়িয়ে যখন গাড়িতে উঠছে, হঠাৎ করে চলন্ত গাড়ি স্টার্ট দিচ্ছে না, আবার কোন রকম কিছু করে, এরকম বিভিন্ন রকম বাধা আমাদের সঙ্গে সেই দিনটা ঘটলো। যথারীতি আমি সেখানে দাঁড়িয়ে এবং আমার দুজন ক্লায়েন্ট রাস্তায় তারা দেখা করবে বলে যাচ্ছি শুনেছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমার পৌঁছাতে ওখানে বেজে গেছি তো ঠিক 2:30 থেকে 3টে, 3:30 এরকম বেজে গেছে। যথারীতি আমি যখন পৌঁছালাম এবং গণনা করলাম, গণনাগুলি করে নিয়ে ওদেরকে আমি জানালাম যে দেখুন, আপনাদের বাড়িতে যথারীতি আপনার প্রতিবেশী হোক কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হোক, সে কিন্তু কিছু ভয়ানক কিছু আপনাদের উপর চালান করেছে বাড়িতে, ঠিক আছে? এবং সেই ভয়ানক যে শক্তিগুলোকে চালান করা হয়েছে তারা কিন্তু একটা নয়, একের অধিক 2 বা 3 জন সম্ভবত আছে। তা আপনাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার কজন? তা ওরা ফ্যামিলি মেম্বার সম্ভবত যথারীতি এখন অতটা মাথা আছে না, কিন্তু 5 জন মতো। 5 জন বলতে যে ফোন করেছিল ভদ্রলোক আর ভদ্রলোকের স্ত্রী 2 জন, হ্যাঁ, তার মেয়ে মানে মেয়ের বয়স হবে 19-20 বছর এরকম হবে। 19-20 বছরের মেয়ে 1-3, আর একটা ছেলে ছিল, মানে ওই ওনারই ছেলে আর কি ভদ্রলোকের, তার বয়স 15 বছরের কাছাকাছি হবে। ছোট ছেলেটা, ছোট মেয়েটা বড়। 4 জন। আর একজন ওনার বাড়িতে কাজবাজ করে, সে ওখানেই থাকে, সে মহিলা। ওনার ওয়াইফের থেকে একটু হয়তো ভারী বয়স হবে, একটু বেশি বয়স হবে, খুব বড় জোর হলে 45-50-এর মধ্যে হবে। সেরকম। তা তোমরা কি কি ফিল করো বা কি কি ধরনের তোমাদের অনুভূতি বা কি হয়, সমস্যাটা কি হয়, এক কথায় আমি তো জিজ্ঞাসা করি। হলো বিভিন্ন রকম ভাবে আমাদের রোগ ব্যাধি তো প্রথমত ছাড়ছে না, যে কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত করছি। যতবার আজকের মেয়ে অসুস্থ হচ্ছে, মেয়ে সুস্থ হওয়ার পর হঠাৎ করে ছেলে সাইকেল নিয়ে পড়তে যাওয়ার সময় কোথায় পড়ে গিয়ে মাথা ফেটে গেল বা মাথায় প্রচন্ড চোট লাগলো, তার সিটি স্ক্যান করানো, বিভিন্ন রকম। ছেলে সুস্থ হলো, আমার ওয়াইফের হঠাৎ করে প্রেশার ফল করলো, অসুস্থ হয়ে গেল। এবার তারা সবাই সুস্থ হয়ে গেল। হঠাৎ করে আমি দেখছি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যে আমি বাইক এত সুন্দর ভালোভাবে চালাই, হঠাৎ করে দেখছি বাইকে যেন কোনোভাবে ব্রেক হচ্ছে না বা কিছু অসুবিধা হচ্ছে, আমি যেন পড়ে যাবো বা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে। আমি দুর্গা নাম বা ঠাকুরের নাম করে কোনোভাবে বেঁচে গেলাম সেই জায়গায়। এরকম বিভিন্ন কিছু তাদের মধ্যে এক হচ্ছে। আর রাত্রিবেলা করে আমরা দেখছি, আমরা যে জায়গাটায় ঘুমাচ্ছি বা যে জায়গাটায় আমরা প্রতিদিন ঘুমাই, উনি বলছে আর কি, ওনার কথাই বলছি আমি, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ভদ্রলোক বলছে যে আমি আর আমার ওয়াইফ আর আমার ছেলে আমরা এক জায়গায় ঘুমাই। মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, রাত্রে পড়াশোনা করতে, মেয়ের আলাদা রুম হয়। মেয়ে আলাদা রুমে ঘুমায়, আর ওই ভদ্রমহিলা রান্নাঘরের ওই সাইডটা কোনো একটা জায়গায় খাট ফাট কিছু ক্যাম্প খাট যেগুলো থাকে না, হ্যাঁ, ওইরকম কিছু পেতে ঘুমায়। তা সেই সময় হঠাৎ করে আমরা দেখছি আমাদের খাটটা যেন কেউ এসে জোরে জোরে খুব নাড়াচ্ছে। তা আমি ভাবলাম হয়তো মেয়ে কিছু দরকার বা কিছু, ওই মতো ডাকছে। তা উঠে দেখলাম যথারীতি কেউ নেই, কিন্তু হঠাৎ করে একটা প্রকাণ্ড কালো ছায়া ঘর থেকে, মানে স্পিডে যেভাবে বেরিয়ে গেলে হয় না, বাচ্চারা খেলার সময় যেভাবে চুরি করে বেরিয়ে যায় আর কি, সেরকম টাইপের একটা বাচ্চার মতনই। কিন্তু যে ভদ্রলোক যে ছায়াটা দেখছে প্রথমত, সেই ছায়াটা কিন্তু একটা বাচ্চা ছেলের মতন, মানে ওনার ছেলের যেমন বললাম আমি বয়স 15 বছর বা 14 থেকে 15-র মধ্যেই হবে, হ্যাঁ, ওই রকম টাইপেরই কোনো বাচ্চার ছেলে, বাচ্চা থেকে ওরকম টাইপের বা মেয়ে বাচ্চা যাই হোক, ওরকম বাচ্চার ছায়া একটা ঘর থেকে দৌড়ে যেন বেরিয়ে গেল, ঠিক আছে? এবার আর সেই সময় আমার মেয়ে পাশের ঘর থেকে প্রচন্ড জোরে বাবা গো, মা গো, মেরে ফেললো বা এরকম প্রচন্ড ভাবে আত্মচিৎকার করে ওঠে। সেই সময় আমার স্ত্রী, আমি যথারীতি যাই, গিয়ে দেখলাম মেয়ের মাথায় প্রচন্ড পরিমাণ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছে,
এবং মেয়ের যে ওর মা আর কি দেখেছে, ওর মা সেটা আমাকে জানালো। বাবা তো সম্ভব না দেখা, কেন মেয়ের বয়স 21-এর কাছাকাছি, বোঝাই যাচ্ছে না। এবার সেখানে বুঝতে পারছি, তার মা আমাকে বললো মেয়ের প্রাইভেট পার্ট থেকে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছে এবং মাথা থেকেও ব্লিডিং। বলছি মাথা থেকে কিছু কি করে ব্লিডিংটা শুরু হয়েছে এটা কি জানতে পেরেছিলেন? হ্যাঁ, আমি বলছি এক এক করে। মাথা থেকে ব্লিডিং এবং প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছে। তা মেয়ে যথারীতি সেই সময় সেন্সলেস মতন হয়ে যাওয়ার অবস্থা ছিল। তাকে যথারীতি সেই সময় মা ফার্স্ট এড করে বা জল টল খাইয়ে, তার মা আর কি ফার্স্ট এড করে জল টল খাইয়ে করার পর জিজ্ঞাসা করলো যে এইগুলো কিভাবে হয়েছে কি। তা মেয়ের কথা এরকম যে আমি ঘুমিয়েছিলাম, আর যেহেতু সেই সময় একটু শীতকালের আমেজ পড়ে যায়, আমি প্রথমেই বলছিলাম। হ্যাঁ, আর সেই সময় দেখবে বাচ্চা মানে 20-21 বছর যারা 9-10-এই পড়ে, সম্ভবত 10-এ পড়ে মেয়েটা হয়তো, তাদের কিন্তু একটা ওই যে মাধ্যমিকের আগে যে টেস্টটা হয় না, ওইটার সময় থাকে। এবার সেইটা হয়তো ছিল যথারীতি। বলছিল যে আমার পরীক্ষার জন্য আমি পড়ছিলাম, পড়ে নিয়ে যথারীতি বইটা মাথার সামনে রেখে দিয়ে আমি ঘুমাতে গেছি, মানে শুয়ে পড়েছি বিছানা। হঠাৎ করে আমি যখন লাইটটা অফ করি, সেই মুহূর্তে আমি বুঝতে পারছি যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে, হ্যাঁ মানে ওরই মতন বয়স, 22-23-এর কাছাকাছি এরকম বয়সের কোনো ছেলে, সেই সময় আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন, মেয়েটা বলছে মাকে যে জোরপূর্বক কোনো ফিজিক্যাল রিলেশন করার চেষ্টা, ছায়ামূর্তি। আমি সেই সময় আমার গলা থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না, কোনো আওয়াজ বেরোলো না। আমি যে তোমাদেরকে ডাকবো বাবা বাঁচাও, মা আমাকে বাঁচাও, হ্যাঁ এরকম আমি কিছু করতে পারলাম না, সাউন্ড বের করতে পারলাম না। এবং সে আমার সঙ্গে যথারীতি সেই রকম ফিজিক্যাল রিলেশন কিন্তু একটা করলো। আর যখন আমার সঙ্গে থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, আমি কিন্তু বুঝতে পারলাম যে সারা গায়ে আমার মানে নখ দিয়ে আঁচড়াচ্ছে, নখ দিয়ে মানে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আর আমার মাথাটা ধরে খুব জোরে সে যাওয়ার সময় আমাকে ধাক্কা মারলো। আর যখন ধাক্কাটা লাগলো আমার মাথায়, আমি যথারীতি ওই খাটের যেগুলো ছত্রি বলে না, জামা ফামা মিলে রাখে যেটায়, হ্যাঁ ওই রডটার একটা পেক ছিল যেখানে আমি খুব জোরে মাথাটা লাগার ফলে আমি মানে ওই ব্লিডিংটা শুরু হয়ে গেছে। আর প্রাইভেট পার্টের ব্লিডিংটা হয়েছে ফিজিক্যাল রিলেশনটা করার জন্যই। এবং যথারীতি এটা ঘটেছে যেদিন, তার 3 দিন পর আমি তার বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে। আর এবার ছেলেটা বলছে আমাকে যে আমার সঙ্গে প্রতিদিন করে আমি যখন ওই স্কুল থেকে ফিরে যখন খেলতে যাই, বাড়ির সামনে একটা মাঠ খেলে, সেটা আবার ফুটবল প্র্যাকটিস করে, খুব ভালো মানে খুব ভালো ফুটবল খেলে আর কি, কোনো ক্লাবে হয়তো খেলে। হ্যাঁ, এবার ফুটবল প্র্যাকটিস করে আমি যখন ফিরি তখন একটু সন্ধে হয়ে যায়। আর যেহেতু ওই যে প্রথমে বলছিলাম আমি যে সেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে, খুব তাড়াতাড়ি একটু সন্ধে হওয়ার প্রবণতা থাকে না, 5:30 থেকে 4টে 4:30 থেকে 5টার মধ্যে একটা সন্ধে নামার একটা আভা থাকে, যেমন গোধূলির সময়টা শুরু হয়ে যায় তখন। তা সেই সময় আমি যখন ফিরি দাদা, সেটা আমাকে বলছে, আমি বুঝতে পারলাম যে একটা ছেলে আমারই মতন, সে আমার কাছে এসে বলছে আমাকে একটু বল দেবে, আমিও খেলবো, আমি এসছি। এবং আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম কি তুমি কোথায় থাকো, বাবার নাম কি, বা কেন কোথা থেকে এসছো, আমি তোমায় কেন বল দেবো। এরকম বলাতেই আমাকে কিন্তু জোরে ধাক্কা মারলো। তখন আমি সাইকেল থেকে পড়ে গেছি, পড়ে আমি মাথায় চোট পেয়েছি। তা এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটেছে, মানে ঘটছিল। আর এবার যে কাজের মহিলা যে থাকে আমি বলছিলাম, সেই মাসিটা আমাকে বলছে যে গুরুজি আমি যখনই রান্না করি, যখনই আমি রান্না করতে যাই, ধরুন আমি সানডেতে একটু চিকেন বানাচ্ছি ওদের জন্য বা একটু মাছ বানাচ্ছি, ঠিক আছে, কোনো না কোনো ওই মহিলা বা কোনো পুরুষের 2 ধরনের ছায়া, ঠিক রাত্রির টাইমটা, ঠিক আছে, ঠিক রাত্রির টাইমটা, ধরো দিনের বেলা রান্না বান্না হয়ে গেল, তারপর তো রান্নাটা গরম করে তবে খায় রাত্রিতে মানুষ, হ্যাঁ ফ্রিজে রাখি। এরকম যখন ফ্রিজ থেকে বের করতে যাচ্ছি, তখন যেন আচমকাই বাটি থেকে, মানে একটা বাটিতে ধরো মাংস আছে এবং অতটাও নেই, রাত্রে খাবে 2-4 জন, 2-3 পিস 4 পিস বা 5 পিস এরকম ধরে রাখছি একটা অ্যাপ্রক্স, আমি সেরকম আছে। সেখান থেকে হঠাৎ করে দেখছি বাটি থেকে একটা করে মাংস পড়ছে, একটা করে মাছ পড়ছে। আর যখনই নিচে পড়ছে, কোনো ছায়া মূর্তি যেন আমাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে দূরে, আর সেই মাংসের টুকরোটা যেন সে নিতে চায়, সেরকম আমি প্রতিনিয়ত বুঝতে পারি। ঠিক আছে। আর অ্যাটাকটা কিন্তু ওই বাড়িতে ওই মহিলা বাদে, যে কাজের মাসিটা আছে, হ্যাঁ উনি বাদে কিন্তু ওদের সবার প্রতি কিন্তু অ্যাটাকটা হচ্ছিল।
এবার যথারীতি আমি যখন ছিলাম, আমি বললাম যে আপনাদের বাড়িতে কিন্তু যে চালানগুলো করা হয়েছে, যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো যথারীতি ওরা যে পাঠিয়েছে, এই শক্তিগুলো আপনাদের কিছু না কিছু বড় ক্ষতি করার জন্যই এসেছে। তা ওরা সেই মতন আমাকে বললো যে এর থেকে বাঁচার উপায় কি, বা কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো। তা আমি যে কর্মগুলো করে থাকি, তুমি তো মনে হয় ফেসবুকে দেখেছো। আমি বললাম, দেখুন, ওয়েস্টার্ন তন্ত্রের কিছু কাটান প্রয়োগও হয় এবং সনাতনী দক্ষিণাকালিকা তন্ত্র মতে আমি কিছু প্রয়োগ করব, যাতে করে এই শক্তিগুলোর হাত থেকে আপনাদের একটা মুক্তির উপায় থাকবে। কিন্তু আপনারা একটা জিনিস ফলো করবেন, আমি যেই মুহূর্তে কাটান করব, যেদিন রাত্রিরে আমি কাজটা করব, সেই রাত্রিরে পরের দিন সকালে এই পাড়ার মধ্যে থেকে যেই কাজগুলো করেছে, তার বাড়িতে একটা বড় কোনো ক্ষতি হতে পারে, যেহেতু সেই শক্তিগুলো রিটার্ন যাবে। আর এই শক্তিগুলোর নাম কি আমি এখন তোমার কাছে বলবো ভাই, বুঝতে পারলে? ঠিক আছে। যথারীতি যে ওই ছেলের যেটা ফিজিক্যালাইজেশন করতে চাইছিল, যে ছেলেটাকে পাঠানো হয়েছে, সেই ছেলেটা খুব সম্ভবত একদম, এটা আমি নিজে দেখেছি কাজ করার সময়, এই শক্তিটা কিন্তু ওই আশেপাশে অঞ্চলে কোনো একজন ছেলে, মানে মানুষ যাবে ছিল, মানুষ যখন বেঁচে ছিল আর কি, শক্তিটা, এই শক্তিটা খুব, মানে যাকে বলে একদম ফালতু ছেলে, জুয়া টুয়া খেলা, নেশা ভাঙ করা, মেয়ে দেখলে টোন টাঙারি মারা, এরকম ধরনের কাজ বাজ করতো। ঠিক আছে, এবার তার মৃত্যুটা এইভাবেই হয় যে সে ওই জুয়া খেলাতে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম ভাবে কোনো জায়গায় ফেসে যায়। ঠিক আছে, যেটা আমি গণনাতে পেয়েছি সেটাই আমি বলছি। ঠিক আছে, হ্যালো, আর সেই মুহূর্তে সেটাকে কিন্তু ওই বাকি যে ওর বন্ধু বান্ধব যারা আর কি জুয়া খেলতো ওর সঙ্গে, তাতে একটা গ্যাং এ থাকে না, তারা ওকে মার্ডার করেছে। ঠিক আছে, মার্ডার করার ফলে ওর ওই শক্তিটা, মানে ওর যে আত্মাটা, সেটা তো সম্পূর্ণ বোঝাই যাচ্ছে অপশক্তি হবেই হবে, আর একেবারে নিম্ন প্রেতজনই প্রাপ্ত। ঠিক আছে, এই আত্মাটাকেই এরা কিন্তু যে কাজটা করেছে পাড়া প্রতিবেশীর মধ্যে, আপন জেঠিমা কাজটা করেছে, মানে জেঠু জেঠিমা মিলে সম্পত্তির জন্য। একদম বোঝাই যাচ্ছে। আর এই ধরনের যে চালানগুলো করা হয়, সেই চালানগুলোর মাধ্যমে আত্মাগুলোকে বিভিন্ন রকম খিলের মাধ্যমে, কিছু দোহাই মন্ত্র হয়, সেই ধরনের খিলের মাধ্যমে তার বাড়ির উদ্দেশ্যে চালান করে কোনো গাছের গোড়ায় বা কোনো নদীর পাড়ে বা পুকুরের পাড়ে পুঁতে দেওয়া হয়। ঠিক আছে, তার ফলে সেই শক্তিগুলো ওই বাড়িতে অ্যাটাক করে। তা যথারীতি আমি পরের দিনকে কাজ করবো বলে সিদ্ধান্ত নিলাম। কেননা সেই সময় আমি তো গিয়ে সবে গেছিলাম মানে দেখার জন্য যে কি ধরনের সমস্যা আছে, জিনিসপত্র জোগাড় না করলে আমি করবো কি করে। তা জিনিসপত্র জোগাড় করতে যেরকম ভাবে যা ব্যাপার, মানে আনার যেগুলো দরকার থাকে, ঠিক আছে, সেগুলো আমি আনতে গেলাম। এবার আমি তো ম্যাক্সিমামটা করেছি সনাতনী মতে, এবং সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন কিছু প্রয়োগও করেছি, যাতে করে সেই জিনিসগুলো তাদের দিকে রিটার্নও যায় এবং তারা যাতে রিমুভ হয়ে যায় আর কি বাড়ি। তা সেই জিনিসপত্রগুলো জোগাড় করতে গেলে আমাকে আবার সেই মুহূর্তে কলকাতা ব্যাক করতে হলো। কেন কলকাতায় ব্যাক করে তবে আমি ওয়েস্টার্ন তন্ত্রের যে সব জিনিসপত্রগুলো লাগে, সেরকম রোজমেরি আরো বিভিন্ন রকম সব জিনিসগুলো লাগে আমাদের, সেগুলো তো আনতে, মানে কলকাতা ছাড়া তো সম্ভব না ওই জায়গাটা। খড়গপুর থেকে ওর বাড়িটা অনেকটাই ভিতরে, জায়গার নাম এই মুহূর্তে মাথায় আসছে না। এবং ওই আশেপাশে জায়গাটা খুবই, মানে একদম গ্রাম যাকে বলে, গ্রাম্য পরিবেশ, এমনি পরিবেশ খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ। তো আমি সবসময় সেই মুহূর্তে কলকাতা আসলাম, এসে কলকাতাতে জিনিসপত্রগুলো কালেক্ট করে পরের দিন আবার গেছি। পরের দিন যখন গিয়েছি তখন মেয়েটা আমাকে বলছে, মানে ওই যে ভদ্রলোকের যে মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা বলে। ওই প্রিয়াঙ্কা আমাকে বলছে যে গুরুজি, আপনি যখন গতকাল রাত্রিতে চলে গেলেন, সেই মুহূর্তে আমার রাত্রিরে আবার যখন পড়াশোনা করে ঘুমাতে গেছি, সেই সময় আবার ওই ছেলেটা কিন্তু, মানে যে শক্তিটা ওর সঙ্গে ফিজিক্যাল, মানে এটা করেছিল আগের বারে, সেই ছেলেটা কিন্তু, মানে সেই শক্তিটাও বলছে আর কি, সেই ছেলেটা কিন্তু আমার কাছে আবার এসেছে।
কিন্তু এবারে কোনো রকম সম্পর্ক কিছু করতে পারিনি। কেন, আপনি প্রথম দিন আমি গিয়েছি বা তাদের একটা প্রোটেকশন তো দিয়ে আসা আমার দরকার না? পরের দিন আমি যখন কাজটা করবো তার আগে প্রোটেকশন না দিলে তার বড় বিপদ করতে পারে। তাই জন্য প্রোটেকশনটা আমি দিয়েছিলাম, একটু জল দিলাম, আর কিছু তেল পোড়া দিলাম, রাত্রে ব্যবহার করে ঘুমাবে। এগুলো সব হিন্দু মতে। হুম তা সেইগুলো তাদের দিলাম, তারা ব্যবহার করে। মেয়েটা আর কি বলছে যে যখন আমি এগুলো ব্যবহার করেছিলাম বলে ছেলেটা কিন্তু সামনে এসে আমাকে বারবার বলছিল যে তুই চান করে আয়, তুই যদি জীবনে বাঁচতে চাস তুই এক্ষুনি গিয়ে চান করে আয়। মানে চান করতে কেন বলছিল আমি একটু ভেঙে বলি। যেহেতু তেল পোড়াটা দিয়েছিলাম, ওই তেলটা নাভিতে লাগিয়ে এবং শরীরে মেয়েদের ওই স্তনে একটুখানি জায়গায় লাগিয়ে, পিঠে একটু লাগিয়ে তবে ঘুমাতে হয়। যাতে করে কোনো শক্তি এসে কোনো ফিজিক্যাল কিছু না করতে পারে। হ্যাঁ, আর সেই মুহূর্তে তাই জন্য ছেলে মানে শক্তিটা এসে বলছে আর কি, ভৌতিক শক্তিটা, যে তুই চান করে আয়। চান করলে তো তেলটা যথারীতি মানে একদম ধুয়ে যাবেই না যথারীতি। এবার যদি চান করে ফেলতো তাহলে তেলটা ধুয়ে গেলে ওই মেয়েটাকে একদমই বাঁচানোই যেত না। কেন, যেহেতু মেয়েটা বাবা যেহেতু আমাকে ডেকেছে, আর মেয়েটা যেহেতু সব আমাকে হহর করে যাকে বলে বলে দেওয়া, পেটে যা ছিল সবই বলে দিচ্ছে, যা যা ওর সঙ্গে ঘটেছে। হ্যাঁ, মেয়েটাকে বাঁচানোই যেত না যদি মুছে ফেলতো। তখন বিভিন্ন রকম দেখাচ্ছে, হঠাৎ করে কাঁচের কিছু জিনিস আছে সেগুলো ফেলে দিচ্ছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম কিন্তু তাকে দেখাচ্ছে। যখনই সেগুলো দেখাচ্ছে সেই মুহূর্ত থেকে মেয়েটা মানে প্রচন্ড ভয়ে চিৎকার করা, আবার ভয় পেয়ে যাওয়া, এরকম বারবার করলো আর কি, মানে ঘটছে সেই দিন রাত্রি। তবুও মেয়েটা চান করেনি, এটা খুব ভালো করে। হ্যাঁ, বলছি আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছেন ছেলেটার কথা, কিন্তু আপনি একটা কথাও বলেছেন যে যে কাজের মাসিটা রয়েছে, যে মানে যে কাজের ভদ্রমহিলা ছিলেন, তিনি যখন মানে কাজ করছিলেন সেই সময় আরো দুটো অবয়ব ছিল, আরো দুটো মানে কি বলবো, যে অবয়বগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, যারা মাংসগুলো পড়ে যাওয়ার সময় করছিল, ধাক্কা দিচ্ছিল, তাদের কি কোন রকম প্রেজেন্স এরা বেশি করে ফিল করতে পারতো কি না জাস্ট ছেলেটারই বেশি? সবচেয়ে বেশি যেটা ফিল করতে পারতো ছেলেটাকে, আর বাচ্চা ছেলেটাকে ফিল করতে পারতো ওর বাবা মা। আচ্ছা। আর আর যে দুটো অবয়ব ছিল ওইগুলো কি হয় জানো তো, সম্ভবত দেখো আমি একটু উদাহরণস্বরূপ বোঝাই। তুমি ধরো একটা জায়গাতে গেছো, তোমার একটা জায়গায় খুব ভালো লেগে গেছে, বাড়ি, ঠিক আছে, বা কোনো একটা জায়গা, তা তুমি চেষ্টা করবে তোমার যেসব বন্ধু বা যারা আরো আছে, হ্যাঁ, তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া, তাই না? আচ্ছা। হ্যাঁ, এবার কি রকম ব্যাপারটা, ওই শক্তিগুলো যে তিনজন ছিল, মানে যে ওই ছেলেটা যেটা এই মেয়েটার সঙ্গে ফিজিক্যাল অ্যাফেয়ার করতে আসে, আর যে বাচ্চাটা যেটা ছেলেটার সঙ্গে খেলতে আসে, আর একটা মহিলার একটা শক্তি আছে, এটা এখন আমি বলিনি, বলছিলাম মানে বলবো বলে ভেবেছিলাম, বলতাম। এটা মহিলা শক্তি ছিল, এই তিনটাই কিন্তু চালান করা ছিল, ঠিক আছে। আর একটা বা দুটো শক্তি ছিল যেগুলো ওদের দেখা দেখি মানে ওদের থাকাকালীন গুলো আকর্ষিত হয়ে এসেছিল এই বাড়ি। আচ্ছা। এবার এইগুলো অতটা ডিস্টার্ব করে না, যারা আকর্ষিত হয়ে আসে তো তারা অতটা ডিস্টার্ব করে না। দীর্ঘদিন থাকতে থাকতে একটা ডিস্টার্বনেস তৈরি হয়, কিন্তু প্রথমে আসা মাত্রই কাউকে বড় কোনো ক্ষতি করা একদম এইরকম কিছু করে না, ঠিক আছে। আর আমি ওই তারপরের দিন যখন কাটান করছি, তা সেই মুহূর্তে কিছু এক কথায় হোমের মতনই হয়, কিন্তু আমার গুলোতে হোম হয় না, আমারটা তো সবটাই গুরুমুখী দিচ্ছে। আমি এগুলো ফেসবুকে বলে থাকি, এগুলো সাধারণ কোনো বইতে পাওয়া এমন কোনো হোমের বিষয় নয়, এগুলো খুব গোপন একটা প্রয়োগ, ঠিক আছে। তো সেরকম হোমের টাইপের যখন করছি সেই মুহূর্তে থেকে একদম মানে বোঝাই যাচ্ছে যে ঘরে বিভিন্ন রকম নেগেটিভ এন্টিটি যে আছে। হ্যাঁ, হঠাৎ করে কিছু না, একদম মানে সিলিং ফ্যান চোখের সামনে নিচে পড়ে গেল, ঠিক আছে। ছেলেটা সরে গেল, মানে যে বাচ্চা ছেলেটা ছিল আর কি 15 বছরে, সেখানে বসছিল, ওর মামাকে বললো একটু জল এনে দে বা কিছু কিছু একটা বললো, বা ওখানে খাবার আছে রেখে দে বা খেয়ে নে, কিছু একটা বললো, সে ওখান দিয়ে সরে গেল। সেই মুহূর্তে উপর থেকে মানে চট শব্দে একদম পাখাটা পড়ে, নিচে যদি কাঠের খাটটা ছিল, কাঠের খাটে পাখা পড়লে যেমন আওয়াজ হয়, ঘুরন্ত মানে চলন্ত পাখা তো না, ঘুরছে, সেই পাখাটা নিচে পড়ে গেল এরকম। তা আমি যতক্ষণ কাটান করলাম, আমি নিয়মগুলো সেরকম ভাবে তাদের বোঝালাম যে এই মুহূর্তে আপনারা বাইরে কেউ বেরোবেন না, সবাই এক জায়গায় থাকবেন, ঠিক আছে। তা এই সময় বিভিন্ন রকম আওয়াজ, ঘর থেকে বিভিন্ন রকম ভাবে আওয়াজ আসতে শুরু করলো, যে
কেউ কিছু ফেলে দিচ্ছে, এমন কেউ কিছু মানে বিভিন্ন রকম ভাবে, যেমন জিনিসপত্রগুলো ফ্রিজের মধ্যে থেকে আচমকা পড়ে যাওয়া, ঠিক আছে, এইরকম গুলো ঘটতে থাকে। তা আমি যখন কাটান কমপ্লিট করলাম, কাটানের পরে কিছু জিনিস থাকে যেগুলোকে গঙ্গার পাড়ে বা নদীর পাড়ে ফেলতে হয়। হ্যাঁ, এবার সেখান থেকে গঙ্গা বা নদীর, যে একটা নদী ছিল খড়গপুর সাইডে, যারা ওখানকার বাসিন্দা তারাই ভালো বলতে পারবে, আমার নামটা মনে আসছে না, অনেকটা দূরে বাড়ি থেকে, আর ঘন্টাখানেক দূরে। তা আমাকে গিয়ে এবং আমার সঙ্গে ওদের বাড়ি কাউকে একজনকে যেতে, হ্যাঁ, এবার ওরা তো সম্ভবত খুবই ভয় পেয়ে আছে যে কি এই কিছু যদি ক্ষতি হয়। বললাম মানে ক্ষতির কোনো আশঙ্কা নেই, ভয় পাবেন না, আমার সঙ্গে চলুন। তো আমি তো গাড়ি নিয়ে গেছিলাম না, তো আমার গাড়িতে করে ওদেরকে একজনকে তুললাম, তুলে অনেকটা দূর গিয়ে যখন ফেলে আসছি, হ্যাঁ, সেই সময় ওই ভদ্রলোক যে আমার সঙ্গে গেছিল, যে ওই বাড়ির যে ভদ্রলোক আর কি, মানে যে কর্তা যে আমাকে ফোন করে, তা সে মানে বলছে যে যখনটা ফেলে আসছি না, তখন প্রচন্ড জোরে ওই ভদ্রলোকই একমাত্র শুনতে পেয়েছে, আমার শোনাটা কথাও না। কেন আমরা তো অনেক রকম এগিয়ে রাখি না কাজের ক্ষেত্রে, আমরা শুনতে পাবো না। আর মেনলি ক্ষতিটা তো আমার করার জন্য না, তাদের ক্ষতি করার জন্য পাঠানো। তারা বলছে এই যাত্রায় মানে আকাশবাণী যেমন হয় না, সাধু ঋষিদের আকাশবাণী যেমন হতো, আকাশ থেকে কোনো দৈব বাণী ভেসে আসতো যে এইটা করো, এইটা করলে ভালো হবে, এটা করা উচিত, বা এখানে তোমার গুরু আছে, এরকম আকাশবাণী হতো না। হ্যাঁ, তা সেরকম দৈব বাণীর মতন যেন জলের ওই প্রতিবিম্ব থেকে আওয়াজ উঠে আসছে, এই যাত্রায় খুব বাঁচান, বেঁচে গেলি, কিন্তু সময় পেলে তোদের ছাড়বো না। ওই ভদ্রলোক আমাকে এই কথাটা বলে। হ্যাঁ, আর যখন কাটান করে ওটা কমপ্লিট হলো, কিন্তু তাদের বাড়িতে এবার বন্ধ তো করতে হবে, বাস্তু বন্ধ কয়েকটা যে প্রয়োগ গুলো থাকে, তুমি হয়তো আগে শুনেছো বাস্তু বন্ধের কথা। বাস্তুকে বন্ধ অনেক অনেক রকম ভাবে করে, আমি করি বিভিন্ন রকম হাত দিয়ে, বিভিন্ন রকম থিংস থাকে তার মধ্যে, ঠিক আছে, এগুলো ওয়েস্টার্ন তন্ত্র সনাতনী সব মিশিয়েই কাজগুলো করা, ঠিক আছে। সেই মুহূর্তে যখন তারা বাস্তু বন্ধ করতে বললাম, মানে করতে বললাম তাদের, তারা বললো যাতে আমার মঙ্গল হয় আপনি সবই করুন, খরচপাতি নিয়ে কোনো চিন্তা করবেন না। বললাম না সেটা ঠিক আছে, আমার তো জানানো কর্তব্য একবার না তাও। যখন বাস্তু বন্ধ করলাম, মানে জিনিসপত্র দিলাম, প্রত্যেকটা কোণে যখন পুঁততে যাবে, তুমি বিশ্বাস করবে না, এমনি তো গ্রাম যেখানে মাটি, তার আগে এই সময় কিন্তু সেপ্টেম্বরের আগের বছর ভালো মতন মিষ্টি হয়েছে এই সপ্তাহে, তাহলে একটা কাদা ভাব থাকবে নিশ্চয়ই, তাই তো। আর কোনো কাদা ভাবে যে মাটি, মানে কাদা হয়ে যায় যে মাটি, সেই মাটি কতটা নরম হয় তুমি বুঝতে পারছো। কিন্তু সেইখানে যখন একটা হাড়, যেগুলো বিভিন্ন রকম জিনিস যখন পুঁততে যাচ্ছে, মনে হচ্ছে না ইট ভেঙে ঢুকছে, এমন শক্ত। হ্যাঁ, এমন শক্ত সেই কাদা মাটিটা, মানে সেই বাড়িটাকে পুরো বাস্তুকে একদম যাকে বলে ভার করা, ফেলে দেওয়া, ঠিক আছে, এগুলো খুব প্রাচীন কথা, ফেলে দেওয়া, যেমন ঘা পাজরাকে ফেলে দেওয়া যায়, ঠিক আছে, যেভাবে বাস্তুকে ফেলে দেওয়া যায় শত্রু দ্বারা। খুব ভালো উচ্চ মার্গের যারা তান্ত্রিক তারাই ভার করতে পারে, আর ভালো মাপের সাধক হলে তবেই সেই ভার কাটাতে পারে। এবার সেই মতন ভার হয়ে থাকলে কি বলতো, কোনো ভালো জিনিস তুমি যখন করতে যাবে না, তোমার অনেক বাধা আসবে, কোনোভাবে তোমার সেই কাজ সফল হবে না। তা আমি সেই সময় বিভিন্ন রকম জল পোড়া দিলাম বা কিছু দিলাম, যখন মাটি দিলাম আস্তে আস্তে মাটি আবার আগের মতন পজিশনে চলে এলো, আবার খুঁজলাম। এবার রাত্রিবেলা যেগুলো ঘটেছে, তারা কবচগুলো তো আমি পরের দিন দেবো যথারীতি, আমি সেই সময় ওদের বাড়ির ওখানে ছিলাম রাত্রি। এবার যেহেতু আমি কারোর বাড়িতে, সত্যি কথা বলতে আমি যেখানে কাটান করতে যাই, আমি কোথাও কিছু খাই, কাটান কি আমি এমনি বাড়ির বাইরে কোথাও কিছু খাই, ঠিক আছে, খেলে আমাকে রান্না করে খেতে। তাদের বাড়ি থেকে একটু দূরে, আমি মোটামুটি সবই উনুন ফুনুন চালা বলো, স্টোভ জ্বালা সবই পাই। হ্যাঁ, তা ওদের উনুন ছিল যেহেতু গ্রাম, এবার গ্যাস ট্যাস সব ছোঁয়া ব্যাপারটা ছিল, তো আমি অতটা ওদের ভেতরে রান্না বান্না করিও। হ্যাঁ, আর এখানে একটা ব্যাপারও থাকে আমাদের, সেটাকে আমি বলবো। হ্যাঁ বলতে পারেন, মানে অসুবিধা না থাকলে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে অনেক মানুষ অনেক ভাবে নিতে পারে। কেন, আমরা যখন বাড়িতে যে বাস্তুতে কাটান করতে যাই, হ্যাঁ, সেই বাড়িতে যে নেগেটিভিটি গুলো থাকে, তারা তো সেই বাতাস বা চারদিকে থাকে ছড়িয়ে, যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে, আমি যতক্ষণ না ব্যাক করছি। এবার তারা চেষ্টা করবে কি, আমি যতক্ষণ তাদের প্রোটেক্ট করছি আমার যেন মহা ক্ষতি হয়, তাই না। এই সময় আমি যখনই রান্না করব, ওদের কোনো দৃষ্টি, কোনো আকর্ষণ ব্যাপারটা ওই রান্নার উপর যদি থাকে, তাহলে আমি মহা বিপদ।
তাই জন্য আমি বাড়িতে রান্না কখনোই তাদের বাড়িতে করবো না, বাড়ির বাইরেটা করবো। বাড়িতে উনুনে যখন আমি সব চাপিয়ে রান্না বান্না করছি, রান্না বান্না হয়ে গিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার সঙ্গে একজন ছেলে ছিল যে আমাকে হেল্প করে আর কি, জিনিসপত্র নিয়ে যাওয়া, যে ড্রাইভার কাকা বলেছি। ওরা ছিল, ওরাও সেই সময় মানে খাওয়া দাওয়া সব করে নিলাম আমরা তিনজনে। হ্যাঁ, তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার সেই সময় আমি হচ্ছে কি, সত্যি কথা বলতে কি বলতো, কোনো স্মোক করা, কোনো কিছু নেশা করি না, ঠিক আছে। এবার আমার সঙ্গে যে ড্রাইভার ছিল মানে কাকুটা, উনি তো স্মোক টোক করে, মানে সিগারেট বিড়ি খায়, সিগারেট খায়। তো উনি একটু বাইরে গেছে, সিগারেট খেয়ে মোটামুটি এসে বসে আছে। আর সেই সময় ওরা আবার ভেতরে খাওয়া দাওয়া, মানে বাড়ির যে 5 জন ওরা আর কি আছে, ওরা ভেতরে খাওয়া দাওয়া যখন করছে, হঠাৎ করে মেয়েটা চিৎকার করছে, বাবা ওইখানেতে দাঁড়িয়ে আছে, গুরুজি এখানে আছে, এইদিকে আসছে না, কিন্তু ওই বাথরুমের ওই সাইডটা। আর ওদের বাড়িটা কেমন আমি বলি, ভেতরে প্রথম পজিশনে ধরো ঢুকছি একদম দরজা দিয়ে ওদের বাড়ি। হ্যাঁ, বাড়ির বাইরেটা যেখানে আমি রান্না করছি সেটা বাঁ দিকে। আর ডান দিকে একটু গেলেই একটা মানে একটু বাঁশ বাগান যেমন গ্রামে থাকে না, ওরকম বাগান টাইপের একটু আছে। আর সেই পাশটাই ওদের বাথরুমটা, মানে পটির জায়গা, টানের জায়গা সব ওখানে, ঠিক আছে। ওই বাথরুমের জায়গাটা নাকি কেউ দাঁড়িয়ে আছে, মেয়েটা বলছে। আর মেয়েটা এও বলছে যে ও দাঁড়িয়ে আছে, ও সারা গা জ্বালা করছে, ও ওখানে ইশারা করছে আমার সারা গা জ্বালা করছে, ঠিক আছে। এবার জ্বালা করার কারণ একটা রিজন কি, আমরা যখন বাস্তু বন্ধ করি বিভিন্ন সোর্সের উপর বিভিন্ন মন্ত্র প্রয়োগ করে সেইগুলো বাড়ির চারদিকে আমরা ছেটাই। এই ছেটানোর ফলে কি হয়, যে নেগেটিভ এনার্জি থাকুক না কেন, পুরো শরীর একদম মানে মানুষের যেভাবে তেলের মধ্যে দিয়ে আগুন লাগালে যেমন জ্বলবে না, সেইভাবে একদম জ্বালা করে উঠবে, ঠিক আছে। তা সেই কারণে কিন্তু জ্বালা পোড়াটা হতে পারে, বুঝছো? আচ্ছা। হ্যাঁ, এবার মেয়েটা ওটা বুঝতে পারছে। তা আমি আবার হাত পা ধুয়ে গেলাম, মেয়েটা খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে বসে আছে। আমি বললাম যে দেখো এইগুলো হয়েছে, এইগুলো কারণে, এগুলো ভয়ের কিছু না, ও তোমাকে দেখা দিচ্ছে যাতে তুমি কাজগুলো বন্ধ করো, অনেক ভয় দেখাবে, ঠিক আছে। আর আমি প্রথমেই যেহেতু একটা কথা বলেছিলাম যে আমি যখন কাটান করে বেরোবো, পরের দিন কিন্তু যে খারাপ কাজ করেছে এই পাড়ার মধ্যেই, ওদের সব মানে গ্রামের দিকে যেমন হয় আর কি, সবাই তো একসঙ্গে গেঁতি যাদের বলে, জ্যাঠা কাকা, তারপর আরো যেরকম ভাবে কাকার ছেলে বা জ্যাঠার ছেলে, এরা সবাই একসঙ্গে থাকে না। আর মানে একসঙ্গে থাকে বলতে কি পাশাপাশি থাকে। তাই পাশাপাশির মধ্যে তার অ্যাকচুয়ালি আবার একদিক থেকে প্রতিবেশীও বটে, আবার জ্ঞাতিও বটে, তাই না? সেই ক্ষেত্রে আমি ওদের বললাম যে যখন আমি কাটান কমপ্লিট করে বের হব, তোমরা কিন্তু বুঝতে পারবে পরের দিন যে যেই বাড়ি থেকে খারাপ কাজ এসে তার একটা বড় কোনো ক্ষতি হতে পারে, এটা আমি আটকাতে পারবো। তার কারণ যে শক্তিগুলোকে ওরা চালান করেছে, হ্যাঁ, সেই শক্তিগুলো চালান ফলে ওরা চেয়েছিল যে একজন কাউকে নিয়ে যেতে ওদের সঙ্গে বড় কিছু ক্ষতি করতে। এটা যখন এই বাড়িতে পাচ্ছে না, যে পাঠিয়েছে তার দিকে ওরা যাবে। বুঝতে পারছো আমার কথা? তা সেই মতন হবে। আমি যখন কাটান ফাটান সব একদম কমপ্লিট করলাম, রাত্রি তখন 3টে বাজে। এবার ওদের তো কবজটা দেওয়ার কথা পরের দিন সকালে, ছেলে মেয়েগুলোকে আর স্বামীকে আর ওয়াইফ, মানে স্বামী স্ত্রী দুজনকে আর ছেলে আর মেয়েকে। আর কাজের মাসে তাকে কবজ দেওয়ার দরকার ছিল না, কেন ওর প্রতি এত কিছু হয়, ঠিক আছে। তা যখন আমি কাটান করলাম রাত্রি একটুখানি যথারীতি গাড়ি জার্নি করে, এবার ঘুম তো পাবেই। আমি ঘুমিয়ে আছি আলাদা একটা রুমে, আর এই ড্রাইভার কাকার ওই ছেলেটা পাশে রুমে। আমি বুঝতে পারলাম যে ছেলেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেই ছেলেটা যেহেতু বাড়িটা বন্ধ করা, ঠিক আছে, বাড়ির পাশে ওই পারে তো জানলা আছে, একটা খিড়কি জানলা যেগুলো থাকে গ্রামে যেমন থাকে আর তা ওই জানলা থেকে টুপটাপ করে বা ফুপিয়ে কেউ কাঁদলে যেমন হয় না, একটা আওয়াজ থাকে না ছেলেদের, আর ইয়াং ছেলেটা ফুপিয়ে কাঁদলে যেমন আওয়াজ হয়, হ্যাঁ, সেরকম একটা ফুপিয়ে কান্নার আওয়াজ হয়। আমি ভাবলাম হয়তো প্রথমত আমি ভেবেছি এটা যে যদি ওদের বাড়ির ওই ভদ্রলোক বা কারো যদি কোনো সমস্যা হলো, নাকি কাটাকাটি করছি কিনা, বা কি সমস্যা হয়েছে বা কোনো চিন্তাতে, আমি জানলাটা যে হালকা খুললাম, ঠিক আছে, আমি বুঝতে পারলাম একদম স্পষ্ট আমার চোখের সামনে দেখা, অন্য মানুষ বিশ্বাস করবে কিনা, একদম সামনে
আমার থেকে হয়তো 5 থেকে 7 হাত দূরে হবে, ওই ছেলেটা একদম দাঁড়িয়ে আছে, পুরো একদম কালো অবয়ব, ছেলে যে বোঝা যাচ্ছে। এবার একটা ছেলের অবয়ব একটা মেয়ের অবয়ব তো বোঝাই যায় না। এটা ছেলের অবয়ব, এবং সে যে ইশারা করে বলছে আর কি, মানে বোঝাতে চাইছে, আমি যতটুকু আমার ধারণায় বুঝলাম এই কথাগুলো বলছে, আমি আসতে চাইনি, আমাকে পাঠিয়েছিল। আমি আসতে চাইনি, আমাকে পাঠিয়েছিল, আমার নাম, আমি নামটাও বলে রাখছি, আমার নাম রাজু। মানে এরকম ভাবে জড়িয়ে জড়িয়ে, বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, আমার নাম রাজু, আমি আসছি না, আমাকে আসতে পাঠিয়েছি। এবার আমি তখন জানলা ফানলা সব বন্ধ করে দিলাম। আর আমাদের একটা ব্যাপার কি, ওইখানেতে কেউ যদি নিজে পাখি করে কোনো সাধু কথা বলতে যায়, তাহলে কাজটা সফলতায় অনেক সমস্যা। সেই জন্য আমি কথা বলিনি কোনো, আমি জানলাটা আবার বন্ধ করে দিলাম। তো রাত্রে যাওয়ার সমস্যা নেই। পরের দিন আমি বললাম যে দাদা, রাজু বলে কাউকে চিনতেন? তো হ্যাঁ, রাজু বলে একটা ছেলেকে চিনি, তো ওই ছেলেটা বিভিন্ন রকম ভাবে, মানে বিভিন্ন রকম মেয়ের সঙ্গে ওঠা বসা, বিভিন্ন মেয়েদেরকে টোন টাঙারি করা, যেমন ইয়াং ছেলেগুলো বাজে হয়ে গেলে যেমন করে আর কি পাড়ায়, হ্যাঁ, তা সেরকম। এবং আমার মেয়ের দিকেও বিভিন্ন নজর ছিল, আমার মেয়েকে বিভিন্ন প্রেম পত্র দেবা এরকম এই সেই। আর ওই মেয়ের সঙ্গে আমার দাদার একটা মানে মেজদার বউ বারবার বলেছিল ওকে বিয়ে দিতে, কেন, ওই মেজদারদের কে হয়, আত্মীয় সাত্মীয় সম্পর্কে হয়, ঠিক আছে। এবারে তো 2 2 4 বোঝা যাচ্ছে না, যে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করা, মেয়েটাদের রিজেক্ট করা, হ্যাঁ, আর তার জেঠিমার আবার মানে জ্যাঠতো তো কেউ, মেয়ে জেঠু হোক বা কোনো জেঠুই হোক, আমি প্রথমেই বলেছি কোনো জ্যাঠতো তো কোনো দাদা হোক বা জেঠিমা জেঠু, এরকম কাছ থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা এসছে, ঠিক আছে। এবার বোঝাই যাচ্ছে, এবার ছেলেটাকে রিজেক্ট করেছিল, এবার ছেলেটা মার্ডার হয়ে গেছে। এবার যেহেতু এর আত্মীয়, সেহেতু কোনো কাপড় চোপড় দিয়ে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এই চালানগুলো কিন্তু করে। আর প্রথমত ছেলেটা এসেও কিন্তু মেয়েটার সঙ্গে ওই শারীরিক চাহিদা পূরণ করা একটা ব্যাপার যেটা দেখা গেছে, সেটা কিন্তু প্রথমে আমরা দেখেছি। হ্যাঁ, সেইটা যেহেতু হচ্ছে, তাহলে একদম একদম যাকে বলে 2 2 4 যাকে বলে একদম হয়ে যাবে না, সেরকম মিলেই যাচ্ছে কিন্তু। এবার আমি যখন সকালবেলা একদম কাজ বাজ সব কমপ্লিট করলাম, মেয়েটাকে বাচ্চাটাকে মানে বাচ্চা ছেলেটাকে আর কি কবজ দিলাম, বাবা মাকে কবজ দিলাম, হ্যাঁ, তা সেই মুহূর্তে আমি বেরিয়েছি 5টায়। এবার গাড়িতে আসতে যতক্ষণ লাগে 7টা ঠিক এরকম 6:30 7টা বাজে, আমি কোলাঘাট পেরিয়ে গেছি। আমার ফোন আবার ফোন এসছে, আমি হলাম কোনো সমস্যা হলো কিনা, ফোনটা ধরলাম। হ্যাঁ বলুন। না দাদা, আমার যে মেজদার যে বউ, হ্যাঁ, মেজদার বউ মাঠে গেছিল, ওদের তো এইসব দিকে তো চাষবাস হয় না, মাঠে গেছিল, হঠাৎ করে কোনো সাপ বা কিছুতে কিছু কামড়েছে জানি না, একদম স্পট ডেথে, একদম স্পট ডেথে, বুঝতে পারলে? এবার আমি প্রথমেই ওদের বলেছিলাম যে এই জিনিস যখন কাটানো হবে, এর বাড়িতে কিন্তু কারো না কারো মহা বিপদ হবেই, মানে যে কাজটা করেছে। আর যথারীতি একদম স্পষ্ট, যে কাজটা করেছে তার বাড়ি কারো কিছু হলো না, তারই ক্ষতিটা হয়ে গেল। একদমই তোমার চ্যানেলের মাধ্যমে আমি যারা দর্শক বন্ধু দেখবে সবাইকে একটা কথাই বলবো, কখনো কোনো লোভের বশে, কোনো হিংসার বশে কারু ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে প্রকৃতির ফাঁদে পড়ে যাবে। প্রকৃতির ফাঁদে পড়ে গেলে কিন্তু কারো নিস্তার নেই, সেই সময় কেউ বাঁচাতে মানে আসবে না। আর দেবতা ঈশ্বর এরা তো একদম হাত পা যাকে বলে আপনার থেকে যথারীতি যতটা সম্ভব তারা দূরে চলে যাবে, আর আপনি পড়ে যাবেন মহাবিপদ। এই জন্য কখনোই কোনো নেগেটিভিটিকে আমরা প্রমোট করি না। আর তোমার চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের আমি এটাই বলবো যে কোনো নেগেটিভিটি থেকে, মানে কোনো নেগেটিভিটিকে নিজের মনে আনবেন না কারো ক্ষতি করার জন্য, কখন, এতে নিজেদের বড় বিপদ। আর তারপর ওই বাড়িতে মানে এইসব গুলো করে দেওয়ার পরে আর কোনো সমস্যা এখনো পর্যন্ত তো জানা যায়নি। তাদের সঙ্গে আমার এখনো খুব ভালো সম্পর্ক, যেহেতু কাজটা ভালো হয়েছে। হ্যাঁ, আর সেই সময় থেকে ওই বাড়িতে এখনো পর্যন্ত যে বাস্তু বন্ধ করা আছে, ওই বাস্তু বন্ধ কিন্তু ওরা এখনো পর্যন্ত তোলেনি বা কাটান করে, মানে তুলে ফেলে দেয়নি আর কি, বুঝতে পারলেন? যাতে করে এখনো প্রচন্ড পরিমাণ যে সমস্যাগুলো আসছিল ওদের জীবনে, সেগুলো অনেক 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 ওরা মুক্ত হয়েছে। আর আরেকটা কথা, হ্যাঁ বলো। বলছিলাম আপনি যেগুলো বলছেন যে ওয়েস্টার্ন তন্ত্র মতে, তো আমি একটু ডিফারেন্ট টপিকে আসছি, না না, আমি বলছিলাম যে ওয়েস্টার্ন তন্ত্র যেটা আছে, ওয়েস্টার্ন তন্ত্র বলতে এটা কি খ্রিস্টান মতে কি?
না, আমি বলি, আমি যে ওয়েস্টার্ন তন্ত্রগুলো পড়ে থাকি, সেগুলো উইচক্রাফটের মধ্যে পড়ে। এবার উইচক্রাফটের মধ্যে আমি কোনো নেগেটিভিটি দিয়ে কাজ কিন্তু করি না। যেমন উইচক্রাফটে অনেক লিলি দিয়ে কাজ হয়, হ্যাঁ, বা ওই অনেক রকম আরো সব নেগেটিভ শক্তিগুলো আছে, সেগুলো দিয়ে অনেক সময় কাজ হয়, কিন্তু আমি সেটা করি না। আমি যেগুলো করি ওয়েস্টার্ন তন্ত্রে গডের থাকাটাকে দিয়ে করে থাকি। বিভিন্ন স্পিরিট হয় আমাদের উইকাতে, বিভিন্ন স্পিরিট হয়, সেই স্পিরিট গুলো দিয়ে করে থাকি। এগুলো খ্রিস্টান মতে নয়, এগুলো হচ্ছে বিদেশে যে ধরনের তন্ত্রগুলো প্রচলিত আছে বা এক সময় আরো বেশি ছিল, এইগুলোরই এক একটা প্রয়োগ। আর এবার ওয়েস্টার্নের মধ্যে যদি ভুডুকে ফেলা হয়, ভুডু তো একটা আফ্রিকান বিদ্যা, এটা অনেকেই জানে, হ্যাঁ। আর ভুডু আফ্রিকান বিদ্যা অবশ্যই, কিন্তু ভুডু মাত্রেই কিন্তু একদম দল যে তা নয়। ভুডুর একটা প্রয়োগ হতে পারে দল, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা যাকে ভুডু বলি, ভুডু তো একটা উৎসবের নাম, বা একটা ধর্মের নাম। এই ভুডুতে বিভিন্ন রকম ওয়ার্ক হয়ে থাকে, ঠিক আছে। সেই বিভিন্ন রকম ওয়ার্ক এক একটা নাম আছে, বিভিন্ন স্পেল আছে, ঠিক আছে। এইগুলো হয়ে থাকে, সবটাকে ভুডুর মধ্যে ফেলা হয়, যেগুলো ভুডু প্রয়োগে হয়, হ্যাঁ। এইগুলো হচ্ছে গিয়ে একদম ওয়েস্টার্নের মধ্যে পড়ে। আর এইগুলো প্রয়োগ করি আমি কেন করি, এইগুলো প্রয়োগ হচ্ছে খুব সহজ সাধ্য। আমাদের সনাতনী মতে যেগুলো করা হয় না, সেগুলোতে অনেক সময় অনেকটা কঠিন ব্যাপার হয়ে থাকে, জিনিসপত্র আনা বা জিনিসপত্র জোগাড় করে কাজ করা। এবং ওয়েস্টার্ন তন্ত্রে ব্যাপারটা অনেকটা সহজ সাধ্য হয়ে যায়, অনেকটা একটু তাড়াতাড়ি রিমুভ হওয়ার ব্যাপারটা। তাই জন্য এবার সেই ক্ষেত্রে আমরা ওই এই কেসটার ক্ষেত্রে যখন আমি গেছিলাম, সেখানে অনেক রকম অ্যাঞ্জেল থেরাপির প্রয়োগও ছিল এবং বৌদ্ধ তন্ত্রের কিছু প্রয়োগ ছিল, তিব্বতী মন্ত্রের কিছু প্রয়োগ ছিল। অনেকগুলো মেশানো প্রয়োগ করে তবেই এই বাড়ি থেকে ওই নেগেটিভিটি গুলো কিন্তু বের করা গেছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইছি, এই উইচক্রাফট নিয়ে আপনি যখন চর্চা করেছেন, তাহলে আপনার হয়তো আইডিয়া থাকতে পারে। এই যে just আমাদের যে একটা কনসেপ্ট আছে, আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, কার্টুন বলুন বা কমিক্স বলুন, যে ডাইনি, তো তার একটা হাড়িতে চেপে উড়ে বেড়াতো। তো এটা কি রিয়েলিটি বেস করে কি বানানো হয়েছিল এই কনসেপ্টটা, না এটা হ্যাঁ, এই যে টার্মসটা বানানো হয়েছে, এটা সম্পূর্ণ রিয়েলিটি বেস করেই বানানো হয়েছে, হ্যাঁ। আর দেখো, সত্যি কথা বলতে ডাইনি শক্তি বা উইচক্রাফটের মধ্যে থেকে অনেক মেলবন্ধন পাওয়া যায়, হ্যাঁ। বিদেশি তন্ত্রে ওয়েস্টার্ন তন্ত্রে যারা এগুলো প্রয়োগ করে সব মহিলা, তাদেরকে উইচ বলে, উইচ কথায় যেমন ডাইনি। আর আমাদের সনাতনী মতেও কিন্তু এই ডাইনিকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, যে ডাইনি শক্তি কিন্তু অবশ্যই আছে। এখনো ঝাড়গ্রামের দিকে গেলে এই শক্তিগুলোকে এই শক্তিগুলো যে আছে, তাদের কিন্তু ফিলিংস পাওয়া যায়, অনুভব পাওয়া যায়। এই শক্তিগুলো এরা কিন্তু কোনো ভৌতিক শক্তি হিসাব মতন নয়। আবার এই শক্তিটা আমি কিভাবে বোঝাই, আমি বোঝাতে গেলে আমি যতটুকু জানি সেটা বলছি তোমাকে। এই শক্তিগুলো কিন্তু অনেক সময় অনেক মহিলা কোনো খারাপ নক্ষত্র তিথি দেখে যোগে এরকম ভাবে মারা গেছে, সেও আবার ওই সময় কিন্তু ডাইনি শক্তিতে পরিণত হয়, ঠিক আছে। কিন্তু সেই ডাইনি শক্তিতে যখন তারা পরিণত হয়, আর যারা সাধনা করে যেই ডাইনি বিদ্যা অর্জন করে যে ডাইনি গুলো হয়, তাদের মধ্যে একটু তফাৎ থাকে। আর এই শক্তিগুলো প্রচন্ড পরিমাণ খারাপ যদি কারো জীবনে নেমে আসে, তাহলে তাদের বাঁচানো খুব দুঃসাধ্য হয়ে ওঠে। আর কেননা এই শক্তিগুলো কোনো মন্ত্র তন্ত্র এগুলো অনেক ঊর্ধ্বে চলে যায়। এগুলোকে ছাড়াতে গেলে সেই লেভেলের ভালো সাধক না হলে যে কাজ করবে তার তো বিপদ হবেই, এবং যাদের কাজ করবে তাদের আরো বড় বিপদ। আরেকটা জিনিস আমি শুনেছিলাম যে যারা ডাইনিকরা থাকে, যাদেরকে উইচ বলা হয়, উইচ বা উইজার্ড, যেটা ছেলেদের বলে আর মেয়েদেরকে উইচ বলে। তো এরা দুজনেই নাকি ডাইমেনশন ট্রাভেল করতে পারে, একটা ডাইমেনশন থেকে আরেকটা যেতে পারে। এটা কি? হ্যাঁ, এটা সম্ভব। উইচক্রাফটের মাধ্যমে যদি ডার্কেস্ট দুটো আছে, একটা হোয়াইট ম্যাজিক আছে, একটা ব্ল্যাক ম্যাজিক আছে, তো দুটো যদি স্টাডি করা হয়, তাহলে কেউ চাইলে ওটা পোর্টালটাও খুলতে পারবে। তো ওই পোর্টালটা অবশ্যই খুলতে পারবে, তবে ওই পোর্টালগুলি খুলতে গেলে কিছু সাধনার দরকার, সেই সাধনাগুলোকে অর্জন করতে হয় সাধক। সেই সাধনা যতক্ষণ না অর্জন করতে পারবে, ততক্ষণ সে ওই ট্রাভেলের ব্যাপারটা ওই জায়গাতে কিছুই পারবে না। আর এই সাধনাগুলো করতে গেলেও একদম অবশ্যই যে গুরু সাধনা করাবে তার অভিজ্ঞতা, যে সাধনা করবে তার আত্মবিশ্বাস, সাহস,
এগুলোর উপর ডিপেন্ড করে অবশ্যই। সত্যি কথা বলতে দেখো, এখন অনেক মানুষকে আমি দেখেছি, অনেক ব্যক্তি সাধনার পথে যারা থাকে বলে দাবি করছে, হ্যাঁ, কিছু মানুষ, কিছু খারাপ ভেবো না, আমি বলছি, তারা অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন মাথা সামনে রেখে দিচ্ছে ভিডিওর সময়, বিভিন্ন হার সামনে রেখে দিয়েছে, হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে দেখতে গেলে কেউ যদি কোনো সাধনা প্রকৃত করে, সেই সাধনা কিন্তু খুব গোপন জিনিস। সেই সাধনাটা কিন্তু প্রকাশ্যে আনা যায় না। হ্যাঁ, এবার যতই সে মানে যে সাধনাই করুক না কেন, সেই সাধনাকে কাউকে বলা যে আমি মুন্ড জাগিয়েছি, এই আমি হার জাগিয়েছি, আমি শেষ সাধনা করেছি, এইগুলো যে বলে মানে একদম সম্পূর্ণ এক কথায় যাকে বলে ভাওতাবাজি করা। কোনো সাধনা কিন্তু প্রকাশ্যে আনা যায় না যে আমি সাধনাটা করি, এই শক্তিটা আমার কাছে আছে। তাতে করে কি হয়, যে শক্তিগুলোকে অর্জন করছি আমরা, সেই শক্তিগুলো কিন্তু মানে বিরূপ হয়ে যায়, চরমতম বিরূপ হয়ে যায় সাধকের, মানে খেপে যায় যাকে বলে। হ্যাঁ, এই খেপে যাওয়াতে কিন্তু তারা কাজও করবে না, তারা সাধকের অনেক বিপদ ঘটাবে। তাই জন্য এগুলো খুব গোপন রাখতে হয় যে আমি সাধনা করে এইগুলো পেয়েছি বা এই ধরনের জিনিস পেয়েছি। আর হচ্ছে দেখো, যারা ভৌতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়ে আছে, ভৌতিক কাজ তারা কাটান করে বা ভৌতিক যে সমস্ত শরীরে থাকলে যে ভৌতিক ধরা যেগুলো, সেগুলো থেকে মানুষকে বাঁচায় বা রুক্ত করে, এদের কিন্তু অবশ্যই সাধনা, ঠিক আছে? যদি না কোনো সাধন থাকে তাহলে ওই শুধু মন্ত্র জপে, ওই তেল পোড়া, ওই শক্তি পোড়া, ওগুলোতে কিচ্ছু হবে না। যখন হবে ওই হাতে সাময়িক হয়ে যাবে, আর সেই শক্তিগুলো আবার গিয়ে রিটার্ন এসে তার কোনো, হ্যাঁ, এবার হয়তো সামনে আসছে যতটুকু, সেটা সামনে আসছে না, পিছন থেকে ক্ষতি করার। হ্যাঁ, আমি এরকম বহু কেস দেখেছি, যেহেতু আমার কাছে সত্যি কথা বলতে সবচেয়ে কেসগুলি আছে সেগুলো ভৌতিক সমস্যা নিয়ে, বাড়িতে অশান্তি অনটন নিয়ে, বশীকরণ নিয়ে, এগুলো বেশিরভাগ তো আসে। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন রোগ নিয়ে, মানে মানুষকে রোগ হয়ে যাচ্ছে হঠাৎ করে, ডাক্তার ধরলে মানে সুস্থ হতে পারছে না, ডাক্তার সারাতে পারছে না, মেডিকেল করে সারছে না। হ্যাঁ, সেই রকম ধরনের রোগগুলোকে তো দেখা যাচ্ছে, তার প্রতি কোনো ভৌতিক এন্টিটির প্রভাব ছিল, কোনো সাধারণ তান্ত্রিক বা কোনো কারোর কাছে গেছে, সে হয়তো আরো পাকামি করে উল্টো পাল্টা তার মধ্যে করে দিয়েছে, যাতে করে সেই শক্তিগুলো তার শরীরে আসা বা বাড়িতে থাকা তো দূর চলে গেছে, কিন্তু দূর থেকে তারা এর শরীরে বিভিন্ন রোগ ব্যাধি চালান। ঠিক আছে, এগুলো কিন্তু আমি দেখেছি নিজের কেস। এগুলো আগামীতে আবার যদি কখনো আসার সুযোগ পাই, দর্শকদের ভালোবাসায়, তাহলে আবার আমি জানাবো। বিভিন্ন কেস আছে এরকম, এরকম বিভিন্ন রকম কেস আছে। তো আমি দেখেছি, যেমন একটা ছোট্ট ঘটনার মতনই হয়ে যায় এটা বলতে গেলে, তাও বলি। বাঁশদনিতে, আমার কলকাতায় বাঁশদনিতে একটা জায়গা, বাঁশদনি একটা জায়গা আছে, হ্যাঁ, সেই বাঁশদনিতে তা সেই মেয়ের মানে যখনই স্বামীর সঙ্গে কোন রকম কথা বলে, বা স্বামীর সঙ্গে যখনই রাত্রিবেলা বিছানায় যাচ্ছে, ঘুমাচ্ছে, বা একসঙ্গে খাওয়া দাওয়া করছে, বা টাইম স্পেন্ড করছে একসঙ্গে, ঠিক আছে, সেই মুহূর্ত থেকেই কিন্তু স্বামীর সঙ্গে সব আছে, এনি টাইম সবসময় স্বামীর সঙ্গে মিলমিশ আছে। স্বামী অফিসে গেছে, হ্যাঁ তুমি কখন আসছো, যেমন হয় আর কি। ওদের কিন্তু প্রেম করেই বিয়ে। কিন্তু ওই যখন স্বামীর সঙ্গে মিলেমিশা করতে যাচ্ছে বা স্বামীর সঙ্গে একসঙ্গে ঘুরছে ফিরছে রাস্তা, তখনই ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, তোর আমার কাছে এসেছিল, এবং আগে বহু তান্ত্রিক কাছে গেছে, তারা বলছে বশীকরণ করো, অমুক করো, তমুক করো। আমি গণনা করে যেটা বুঝলাম, যে এই মেয়ের বাড়ির পাশে কোনো একটা মহিলা ছিল, ঠিক আছে, সেই মহিলার এই স্বামীর প্রতি একটা টান ছিল, বুঝলে। আর সেই মহিলা খুব কম বয়সে রেল অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, এবার ওই বাড়ির পাশাপাশি যেহেতু ছিল, সেই মহিলা আবার বিধবা ছিল, কিন্তু কম বয়সে বিধবা, মানে 25 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে। আর এই যে স্বামী, আর স্বামীর বয়স এরকম 23-24 বছর, মানে বছর থেকে বড়, সম্পর্কে বৌদি ফৌদি হয়, বৌদি আর এই দেওর হয় ছেলেটা, ঠিক আছে। তাই একটা টান ছিল বৌদির ওর প্রতি। তা তাতে করে কি দেখা যাচ্ছে, ওই বাড়িতে যখনই ওরা ঢুকে প্রবেশ করে, মিলেমিশা করে, ওই শক্তিটা কিন্তু এই মেয়ের প্রতি দৃষ্টি দেয় বা কিছুটা চেপে বসে, তাতে করে যাতে ওরা না মিলতে পারে। তা এইরকম এই ভৌতিক ব্যাপারগুলোকে বুঝতে গেলে অবশ্যই সাধককে সাধনা করতে হবে, তবেই সে এই ধরনের বিদ্যাগুলি জানতে পারবে বা এই ধরনের অভিজ্ঞতা পেতে পারে, তবে গড়েই একটা মানুষকে মুক্ত করা যায়, না হলে আরো বিপদ বাড়ে। আমার কাছে আরেকটা লাস্ট প্রশ্ন আছে। আমি অনেক দেখেছিলাম, যেহেতু আপনি ওয়েস্টার্ন তন্ত্রটা নিয়ে একটু বেশি মানে চর্চা করেছেন, আমি বুঝতে পারছি, তো সেই জন্য আমার এটা মানে কৌতূহল গুলো আরেকটু জাগ্রত হচ্ছে। না না, ব্যাপারটা হচ্ছে একটা মানে আমি যেটা জানি যে আয়না যেটাকে বলে মিরর, তো মিররটাকে
মানে পোর্টাল, মানে ওটা একটা, ওটার থ্রু দিয়ে আমরা অন্য একটা ডাইমেনশনে যেতে পারি, যেটা মানে আমরা যেতে পারে। দেখি। এটা কি মানে সত্যি আয়নার উপরে কোনো ডাইমেনশন অবস্থান করছে এবার না? এই মিররটার কথা আমি বলি একটা, এই মিররটা কিন্তু সাধারণ আয়নাতে হয় না। এই মিররটার সবচেয়ে বড় একটা ব্যাপার হলো গিয়ে স্কাইন মিরর বলে এগুলো। হুম। আর এই স্কাইন মিররকে কিন্তু বানাতে হয় সাধককে। হুম। আর যার কাছে স্কাইন মিরর থাকে, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেক অমাবস্যায় তার অল্টারে তাকে থাকতেই হবে, উপস্থিত থাকতেই হবে তাকে। ঠিক আছে। এবার সেইটাই হচ্ছে গিয়ে ডাইমেনশিয়াল ভাবে তাকে ট্রাভেল করা। ওই স্কাইন মিররের মাধ্যমে তারা কিছু শক্তিকে ডেকে আনে। হুম। যেমন একটা কিছু শক্তির নাম আমি বলছি, যেমন মাদার সিপটন। হ্যাঁ, এরা ভৌতিক শক্তি। হ্যাঁ, বা স্পিরিট যাকে বলে ওয়েস্টার্নে, এই স্পিরিট গুলোকে তারা ডেকে আনে। ইনকিউবাস, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম জায়ান্ট ফর্চুন, বিভিন্ন রকম শক্তি আছে, আরো অনেক নাম আছে। হুম। এই যে যে সাধক যে কোনো স্পিরিটকে ডেকে আনে, সাধনা করতে হয় তার জন্য 21 দিন 31 দিন সাধনা করতে হয় বন্ধ ঘরে থেকে। সেই সাধনা করে সেই শক্তিকে তারা প্রাপ্ত হয়ে, সেই শক্তির মাধ্যমে তারা বিভিন্ন মানুষের দর্পণ দেখা যাকে বলে, বা বিভিন্ন রকম সমস্যা থেকে তাকে কি করে বাঁচানো যাবে সেই শক্তির সঙ্গে ডিসকাশন করে, এগুলো তারা কিন্তু করে অবশ্যই। হুম। এই আচ্ছা। হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এই স্কাইন মিররে সাধনা করতে গেলে সাধককে অবশ্যই একটা মানে দৃঢ় রাখতে হবে মনের মধ্যে, সংকল্প, যাতে আমি এটা করে উঠবো, কিন্তু বিভিন্ন ভয় উপস্থিত হবে সেই সময়। হুম। যেমন আর একটা বিষয় আছে, অনেকেই সেটা নিয়ে এখন লিখে বেড়ায়, কিন্তু জানার বিষয়টা সকলের মধ্যে সমান থাকে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু মানুষ এটা করে, বিষয়টা ঠিক না করা, নেক্রোম্যান্সি। হুম। বা নেক্রোম্যানার বলে অনেকে নিজেকে দাবি করে। এই নেক্রোম্যান্সিটা পুরোটাই ডেড কানেকশন। এখানে কোনো দেব দেবীর বিষয় একদম নেই, ছিটে ফোটাও নেই, একদম সত্যি এটা। এই পুরোটাই এটা ডেট কানেকশন করা। এই ডেট কানেকশন গুলো করতে গেলে তাকে কিন্তু সাধনা করতে হয়। হ্যাঁ, সেই সাধনা কমপ্লিট করার পর সে কিন্তু বিভিন্ন ভাবে ডেট কানেকশন করতে পারে। আর ডেট কানেকশন করতে গেলে তাকে যেমন আমি আমারটা বলতে পারি, আমি যদি নেক্রোম্যান্সির সঙ্গে আছি, কিছু কিছু কাজ করি। হ্যাঁ, তা নেক্রোম্যান্সি করতে গেলে অনেক সময় তাদের মর্গে যেতে হতে পারে। হুম। কবরস্থানে কবরের উপর ডেট কানেক্ট করতে হতে পারে। সেই ডেটকে কানেক্ট করা মানে সেই শক্তিকে ডাকা, আহ্বান করা, এবং বিভিন্ন উপায়ে সে আসবে তাকে বোঝা যে সে এসছে, তাকে দিয়ে কাজ করানো, এইটা কিন্তু নেক্রোম্যান্সির মধ্যে পড়ে। হুম। নেক্রোম্যান্সি সাধনা করতে গেলে সাধককে অনেক মনে বিভিন্ন বল আনা, সাহস দরকার, তবেই সে নেক্রোম্যান্সি করতে পারে। তো যাওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাইছি, এই মিরর নিয়ে যেটা রয়েছে, আপনি বললেন যে মিরর ডাইমেনশন বা মিরর পোর্টাল নিয়ে, তো এটার ব্যাপারে কি কোনো ঘটনা বা কোনো মিথ বা কোনো আরবান লেজেন্ডস এর ব্যাপারে জানা আছে আপনার, মানে ওয়েস্টার্ন এর সাথে জড়িত, যেটা এখনো পর্যন্ত এখানকার মানুষ এখনো ওয়াকিবহাল নাই? হ্যাঁ, এই মিথটা হলো গিয়ে যে বিভিন্ন রকম ভাবে, দেখো এইগুলো সবটা কল্পকাহিনীর মতন শুনতে। এবার এর মিথটা আমি যতটুকু জানি তার উপর বেশ করে যে এই আয়নাগুলোর কাজ করতে রকম যারা মানে উইচক্রাফট যারা করতো, তারা তো এত ঘর সংসারে থাকতো না। আর এখনো পর্যন্ত যারা নেক্রোম্যান্সি বা উইচক্রাফট নিয়ে যারা আছে, তারা কিন্তু অত মানে বিবাহ হলেও তারা সবসময় এত ঘরের দিকে মন পড়ে থাকা, সারাদিন বাড়িতে বসে থাকা, এইরকম টাইপের তারা কখনোই হয় না। তারা একটুখানি মানে নিজেকে গুটিয়ে রাখা, আলাদা থাকা। কেউ তাকে বিভিন্ন রকম স্পিড বাইদের সঙ্গে কানেক্ট হতে হয় সবসময়। হ্যাঁ, তার জন্য তারা একটু দূরে দূরে থাকা, এরকম কিন্তু তাদের মধ্যে ব্যাপার। এবার এই এক একটা এক একটা অপর উইচের সঙ্গে যোগাযোগ করা, বা তাকে কিছু চিঠি বা প্রেরণ করার জন্য এই ধরনের বিদ্যাকে কিন্তু প্রথম তারা শুরু করে। আর এই ধরনের জিনিসগুলো প্রথম সবচেয়ে ভালো যদি কোনো শক্তিকে দিয়ে হয় বা স্পিড, তার নাম মাদার সিপ্টন। মাদার সিপ্টনকে দিয়ে অনেকভাবে এইগুলোকে তারা করেছে। এবং বিভিন্ন আরো স্পিড আছে, বড় বড় লেভেলের স্পিড আছে, যাদের নামটা আমি মানে পডকাস্টে বলবো না, কিন্তু এই ধরনের স্পিড গুলোকে দিয়ে তারা যোগাযোগ করে, মানে একে অপরের খবর আনানো বা চিঠির মতন তাকে মেল পাঠানো, যাকে বলে আমরা ফোনে মেল পাঠাই। সেরকম তাকে সংবাদ পাঠানো, এরকম ব্যাপারগুলো কিন্তু তারা এক একজন অপরজনের সঙ্গে করার জন্য এই ধরনের গুলো ইউজ করে। আর এই মধ্যে কিন্তু কেউ যারা মানে মিরর ইফেক্ট করে, তারা কিন্তু স্পিড জগতে ট্রাভেল করে অবশ্যই। তাদের একটা আলাদা ঘরে ঘুমাতে হয় স্পিড কলিং করার পর, সেই স্পিড এসে কিন্তু তাকে স্পিড জগতে ঘোরায়, যেটা আমাদের স্পিড জগৎ
আর নেক্রোম্যান্সির ব্যাপারটা একটু আলাদা। নেক্রোম্যান্সিতে তো সাধারণত ডেটকে এক প্রকার মানে নিয়ে আসা, কানেকশন করা আর কি, স্পিরিট গুলোকে আর কি নিজের মধ্যে কানেক্ট করা আর কি, এটাকে নেক্রোম্যান্সির মধ্যে পড়ে। এইটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে সজীবদা, আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। আপনার কি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলার আছে? শ্রোতা বন্ধুদের আমি একটা কথাই বলবো, যদি কোনো রকম জীবনে বড় সমস্যার মধ্যে পড়েন অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন। আর আমার এই পডকাস্টের মধ্যে যে ঘটনাগুলি বললাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, আগামীতে আবার দেখা হবে ভাইয়ের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক আছে স্যার, আজকের মতো শেষ করতে। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Build in, tune in, and turn up the fear. This is Terror FM.